আজ আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো যা পুরো একটি দেশকে নাড়া দিয়েছিল। যে ঘটনা শোনার পর হয়তো আপনিও বাকরুদ্ধ হয়ে যাবেন, আপনার চোখে পানি চলে আসবে, হয়তো ঘটনাটি আপনার হৃদয় থেকে যাবে আজীবন। আর এই গল্পটি শোনার সময় একটা কথাই মাথায় রাখবেন, এটি সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে জিয়াং নামের একজন উকিলকে দেখানো হয়। সে আজ একটি চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। জিয়াং ওখানে আরো 5 জন উকিলের মতো নয়। জিয়াং ছিল খুবই সৎ একজন ভালো মানুষ, সবকিছু মন দিয়ে বিচার করত, আর যার ফলে তার এই চাকরিটিও হয় না। এবার ঘটনা চলে যায় দুজন মাসুম বাচ্চার কাছে। বাচ্চা ছেলেটির নাম ছিল জুনু আর তার বড় বোনের নাম ছিল ডাবিং। জুনু তার বড় বোন ডাবিংকে জিজ্ঞাসা করে, আপু মা দেখতে কেমন ছিল? ডাবিং বলে, মায়ের চুল অনেক বড় বড় ছিল। জুনু বলে, তুমি না গতবার বলেছিলে মায়ের চুল অনেক ছোট ছোট ছিল? বড় বোন ডাবিং তার ছোট ভাইকে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছিল না, কারণ তাদের কারোরই মনে ছিল না তাদের মা আসলে দেখতে কেমন ছিল। ডাবিং যদিও অনেক ছোট, একজন মায়ের মতো করে সে তার ছোট ভাইকে লালন পালন করে। সকল খেয়াল সে নিজে একাই রাখে। ডাবিংদের বাবা ছিলেন খুবই দৃঢ় এবং খারাপ একজন মানুষ। তিনি তাদের মায়ের সকল ছবি নষ্ট করে দিয়েছিলেন যাতে করে বাচ্চারা তার মাকে পরে চিনতে না পারে। ডাবিংদের বাবা বাসায় ফিরে আসে, তার ছোট ভাইকে জাগিয়ে তুলে ডাবিং তার ছোট ভাইকে নিয়ে খাবার টেবিলে আসে। তখন ডাবিংদের বাবা একজন মহিলাকে ডাক দেন। ডাবিংদের বাবা এই মহিলাকে বিয়ে করেছেন। মহিলার নাম হচ্ছে যিশু। ডাবিংদের বাবা তাদেরকে বলে, ইনি আজ থেকে তোমাদের মা। প্রথমে যিশু নামক মহিলাটি ডাবিং আর তার ভাইয়ের সাথে খুবই ভালো ব্যবহার করে। দুই ভাই বোন খুব খুশি হয়। একদিন দুই ভাই বোন যখন স্কুল থেকে ফিরছিল তখন জুনু তার বোনকে বলে, আপু দেখেছো, গড আমাদের কথা শুনেছেন, আমাদের একটি মা দিয়েছেন। কিন্তু ধীরে ধীরে মহিলাটির আসল রূপ বেরিয়ে আসে। সে এখন আর সে বাচ্চা দুটোর কোনো কিছুই সহ্য করতে পারে না। সামান্য কিছু করলেই সে ছোট বাচ্চা জুনুকে প্রচন্ড মারে। তার চুল বাঁধার মানে হচ্ছে সে এখন বাচ্চাগুলোকে মারবে। সামান্য একটু খাবার প্লেট থেকে পড়ার কারণে সে জুনুকে খুব মারে। এদিকে জিয়াং নামক সেই উকিলকে দেখানো হয়। তার মা তাকে খুবই বকাবকি করছিলেন। সে এখনো কোনো চাকরি পাননি, তাই বাধ্য হয়ে জিয়াং একটি বাচ্চাদের সুরক্ষা সেন্টারে চাকরি নেয়। এই সংস্থার কাজ হচ্ছে বাচ্চাদের সুরক্ষা প্রদান করা। ডাবিং সেখানে এসেছে তার সৎ মায়ের নামে অভিযোগ করতে। সে সেখানে চুপ করে বসেছিল। একজন মহিলা সেখানে আসে এবং ডাবিংকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু ডাবিং বারবার বলতে থাকে, আন্টি আমি কি ভুল করেছি? আমার মায়ের নামে অভিযোগ করে বাসায় গেলে কি আমার মা আমাকে আবারও মারবে? সেখান থেকে জিয়াং ডাবিংদের বাসায় আসে। ডাবিংদের সৎ মা যিশু খুব চালাক একজন মানুষ। তিনি একজন উকিল হয় খুব ভালোভাবে জানতেন কোন পরিস্থিতি কিভাবে সামলাতে হয়। যিশু জিয়াং এর সামনে খুব নির্দোষ ভাব দেখায় এবং সেখান থেকে চলে যায়। এরপরে ডাবিং এর শাস্তি দেওয়া হয়, তাকে হাত উঁচু করে রাখতে বলা হয়। এতে করে সৎ মায়ের শান্তি হয় না। তিনি ডাবিংকে পাশের রুমে নিয়ে যান এবং প্রচন্ড মারধর করেন। ছোট ভাইটি পাশের রুমে বসে কান চেপে ধরে বসে আছে, কারণ বোনের আর্তনাদ সে আর সহ্য করতে পারছে না। বাচ্চা ছেলেটি যেন অপেক্ষা করে বসে আছে তার বোন কখন কান্না থামাবে। রাতের বেলা যিশু নামক সেই মহিলাটি ডাবিং এর বাবাকে বলে, তুমি কেন ওদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছ না? তখন ডাবিংদের বাবা তাকে বলে, তুমি হয়তো ভুলে গিয়েছো ওদের কারণে সরকার আমাদের ভাতা দেয়। পরের দিন ডাবিং সেই এনজিও মহিলাটির কাছে যায়। ডাবিং কিছু বলতে চায়, কিন্তু মহিলাটি ডাবিং এর গায়ের মারের দাগ দেখেও তাকে এড়িয়ে চলে যায়। ডাবিং মন খারাপ করে বাইরে চলে আসে। সেখানে তার ছোট ভাই তার জন্য অপেক্ষা করছিল। ছোট ভাই জনু তার বোনকে বলে, আমরা কেন ওই আঙ্কেলের কাছে যাই না? ওই আঙ্কেল হয়তো আমাদেরকে সাহায্য করবে। এদিকে জিয়াং অফিসে বসে গেম খেলছিল। কিছুক্ষণ পর সেই ছোট দুই ভাই বোন জিয়াং এর অফিসে পৌঁছে যায়। জিয়াং বাচ্চা দুটোকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়। তাদেরকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায় এবং বার্গার অর্ডার করে। ছোট ভাই জনু কখনো এর আগে বার্গার দেখেনি। এই প্রথম সে বার্গার খাচ্ছে। বড় বোন ডাবিং তাকে বার্গার খাওয়া শিখিয়ে দিচ্ছিল। ডাবিং জিয়াংকে জিজ্ঞেস করে, আঙ্কেল মায়েরা কেমন হয়? জিয়াং কোনো উত্তর দিতে পারে না। পরের দিন থেকে দেখা যায় ডাবিং প্রায় জিয়াং এর অফিসে গিয়ে বসে থাকে। সে নানা ধরনের আবদার করে। জিয়াং কাজক্রমে বিরক্ত হলেও তাদের আবদার পূরণ করে। একদিন তারা চিড়িয়াখানায় যেতে চায়। প্রথমে জিয়াং রাজি হয় না, কিন্তু জুনুর নাছোড়বান্দা আচরণের কারণে বাধ্য হয়ে তাদের নিয়ে চিড়িয়াখানায় যায়। চিড়িয়াখানায় দুই ভাই বোনের পিছনে দৌড়তে দৌড়তে জিয়াং খুবই বিরক্ত হয়ে যায়। সে আর এই চাকরিটি করতে চায় না। একদিন জিয়াংকে সিওলে যেতে হয়। তাড়াহুড়া করে সেই দুই ভাই বোনকে বাসায় নামিয়ে দেয়, কিন্তু জনু তাকে যেতে দিতে চায় না, কারণ কাল বার্গার খাওয়ার দিন। জিয়াং পকেট থেকে কিছু টাকা বের করে দেয় এবং বলে, তোমরা এই টাকা দিয়ে বার্গার খেয়ে নিও। কিন্তু জনু তাতেও রাজি হয় না। তাকে শান্ত করার জন্য জিয়াং নিজের গাড়িতে থাকা একটি পুতুল উপহার দেয়। জিয়াং চলে যাওয়ার আগে ডাবিং তার ফোন নাম্বার চায়। জিয়াং ভিজিটিং কার্ড বের করে ডাবিং এর হাতে দেয় এবং চলে যায়। জিয়াং সিওলে একটি চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল এবং চাকরিটিও পেয়ে যায়। সে খুব খুশি ছিল। এদিকে বাচ্চা দুই ভাই বোন সেই বার্গারের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। তাদের কাছে টাকা থাকলেও তারা ভিতরে ঢুকে বার্গার খায় না, কারণ তারা ওই আঙ্কেলের সাথেই বার্গার খাবে। জিয়াং বন্ধুদের সাথে ফোনে কথা বলতে বলতে দূর থেকে ডাবিং আর জুনুকে দেখতে পায়, কিন্তু সে তাদের এড়িয়ে চলে যায়। জিয়াং মনে করে তার আর কোনো দায়িত্ব নেই, কারণ সে এই সংস্থার চাকরি ছেড়ে দিয়েছে। বাচ্চা দুই ভাই বোন না খেয়েই বাড়িতে ফিরে আসে। এখানে তাদের ডাইনি মা অপেক্ষা করছিল। ঘরে ঢোকার পরপরই সে ডাবিংকে জিয়াং এর ভিজিটিং কার্ডটি দেখায় এবং বলে, আমার বিরুদ্ধে এসব করা হচ্ছে। ডাবিং বুঝতে পারে তার সাথে এবার খুব খারাপ হতে চলেছে। ডাবিং এর সৎ মাতাকে প্রচন্ড মারধর করে। ডাবিং এর চিৎকারে চারিদিক কেঁপে ওঠে। মূল মুভিতে ডাবিং এর এই চিৎকার আপনাকে
ডাবিংকেও কাঁদতে বাধ্য করবে। মারধর শেষে তাকে বাথরুমে ফেলে রাখা হয়। পরের দিন ডাবিং স্কুলে যায়, কিন্তু এতটাই দুর্বল এবং অসুস্থ ছিল যে সে চেয়ার থেকে মাটিতে পড়ে যায়। এদিকে জিয়াং সিওলে তার নতুন বাসাটি দেখছিল এবং তখনই জিয়াং এর ফোনে একটি কল আসে। এটি ছিল ডাবিং এর স্কুলের একজন শিক্ষকের কল। শিক্ষক জানান ডাবিং হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং শুধু জিয়াং এর নাম বলছে। তিনি অনুরোধ করেন, আপনি কি একটু দয়া করে আসতে পারবেন? জিয়াং প্রথমে বলে, আমি সিওলে চলে এসেছি কাজে, এখন খুবই ব্যস্ত, আমি আসতে পারবো না। কিন্তু পরের দৃশ্যে দেখানো হয় জিয়াং ঠিকই ডাবিং এর সাথে দেখা করতে হাসপাতালে চলে যায়। ডাবিং তখন ঘুমাচ্ছিল। হঠাৎ সে চোখ খুলে দেখে জিয়াং তার পাশে বসে আছে। ডাবিং খুব খুশি হয়ে যায় এবং বলে, আঙ্কেল আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি, আপনি খুব ভালো একজন মানুষ। জিয়াং একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে যে আমি ভালো মানুষ? ডাবিং উত্তর দেয়, কারণ যখন কেউ আমাদের কথায় মূল্য দিচ্ছিল না তখন আপনি আমাদের কথায় গুরুত্ব দিয়েছিলেন। আমি আর আমার ছোট ভাই আপনাকে অনেক জ্বালিয়েছি, কিন্তু আপনি একবারও রাগ করেননি। আচ্ছা আঙ্কেল, একটা কথা বলি, আমাদের মতো বাচ্চারা যদি ভুল করে পৃথিবীতে জন্মায় তাহলে এই জন্য কি আমাদের বাবা মায়ের রাগ আর অপমান সহ্য করতে হবে? ডাবিং কাঁদতে কাঁদতে বলে, আঙ্কেল দয়া করে আমাদের এতিমখানা দিয়ে দিন, আমরা সেখানে লক্ষ্মী বাচ্চা হয়ে থাকবো। জিয়াং তখন ডাবিংকে শান্ত করার চেষ্টা করে। সে জানায় তাকে সিওলে ফিরতে হবে। এটা শুনে ডাবিং চুপচাপ হয়ে যায়। পরদিন জিয়াং ডাবিং এর সৎ মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু সৎ মা জিয়াংকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর জিয়াং ডাবিং এর বাবার কাছে যায়। সেও একইভাবে খারাপ ব্যবহার করে এবং বলে, আমার বাচ্চাদের ভালোভাবে আমি বুঝবো, আপনাকে নাক গলাতে হবে না। জিয়াং আবারও সিওলে ফিরে যায়। এদিকে ডাবিং আরো চুপচাপ হয়ে যায়। সে ভীত অবস্থায় থাকে এবং বারবার জিয়াংকে ফোন করার চেষ্টা করে, কিন্তু জিয়াং কাজের ব্যস্ততায় ফোন রিসিভ করতে পারে না। রাতে দুই ভাই বোন শুয়েছিল। ছোট ভাই জুনু বারবার বড় বোনকে জিজ্ঞাসা করে, আপু আঙ্কেল কবে আসবে? ডাবিং বলে, আঙ্কেল কখনো আর আসবে না। ছোট ভাই এটা বিশ্বাস করতে চায় না। সে জিয়াং এর দেওয়া টাকা বের করে এবং বলে, আঙ্কেল আমাকে প্রমিস করেছিল তিনি বার্গার খেতে আসবেন, আঙ্কেল অবশ্যই আসবেন। তাদের সৎ মা দরজা খুলে টাকা দেখে চিৎকার করে ওঠে, তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছিস? এত বড় সাহস? জুনু বলে, এটা আমাকে আমার আঙ্কেল দিয়েছিল বার্গার খাওয়ার জন্য। কিন্তু সৎ মা বাচ্চার ছেলেটিকে মারতে থাকে। ছোট জুনু ঘরের এক কোণে বসে কাঁদতে থাকে। এরপর সৎ মা ডাবিংকে নিচে ডেকে পাঠায়। ভয়ে ভয়ে ডাবিং নিচে নামে। সৎ মা বলে, তোর ভাই টাকা চুরি করেছে, তোর কি করা উচিত? ডাবিং সত্য জানার পরেও বলে, আমার শাসন করা উচিত। সৎ মা তখন বলে, তাহলে যা তোর ভাইকে শাসন কর। ভয়ে ভয়ে ডাবিং জিজ্ঞেস করে, আমার কি করতে হবে? সৎ মা ঠান্ডা গলায় বলে, তুই যা করবি এইমাত্র আমি যেমন তোর সাথে করলাম তুইও তোর ভাইয়ের সাথে কর। পুষ একটি থাপ্পড় মার তোর ভাইকে। ছোট বাচ্চাটি অলরেডি কাঁদছে। ডাবিং কিভাবে মারবে তার ছোট ভাইয়ের ওই নরম গালে? সে খুব আলতো করে তার ভাইকে মারে এবং সাথে সাথে ভাইটিকে বুকে জড়িয়ে নিয়ে বলতে থাকে, ভাই আমি সরি, অনেক ব্যথা পেয়েছিস তাই না? তখন তাদের সৎ মা পিছন থেকে বলে, নাটক হচ্ছে, নাটক। এরপর ছোট ভাইটিকে একদম বিশ্বাসের মতো মারতে থাকে। বাচ্চাদের চারপাশের বাতাস একদম ভারী হয়ে উঠেছিল। কেউ নেই তাদের সাহায্য করার। এক সময় চিৎকার থেমে যায়। বৃদ্ধির সৎ মা বেরিয়ে আসে এবং ডাবিং এর নিষ্পাপ ভাইটিকে মারতে মারতে মেরেই ফেলে। ডাবিং এর হাতে ছিল সেই টাকাটি। এই টাকার টুকরোগুলো বাতাসে উড়ে যায়। পরের দিন ট্রাফিক শিক্ষক জীবনকে ফোন করে পুরো ঘটনা জানায়। সাথে সাথে সে হসপিটালে চলে আসে। সেখানে ছোট মানুষটির মৃতদেহ রেখে পাগলের মতো হয়ে যায়। সে ভাবতে থাকে যদি সে টাকাটা না দিত তাহলে হয়তো শিশুটি বেঁচে থাকতো। আর এদিকে সৎ মা ডাবিংকে বোঝায়, তোমার ছোট ভাইয়ের মতো যদি তুমি মারা না যেতে চাও তাহলে আমি যেটা বলবো তুমি সেটাই করবে। তুমি তোমার ভাইকে মেরেছো, তুমি তোমার ছোট ভাইকে লাথি মেরেছো, ঘুষি মেরেছো। সৎ মা যেহেতু একজন উকিল ছিল তাই খুব ভালোভাবে ডাবিংকে মার্ডার কেসে ফাঁসিয়ে দেয়। সে সবার সামনে বলে সে ডাবিং তার ছোট ভাইকে খুন করেছে। পরের দিন বাসা থেকে ডাবিংকে নিয়ে যাওয়া হয়। অনেক মানুষ সেখানে ভিড় জমায়। সবাই ডাবিংকে ধিক্কার দিতে থাকে। বাচ্চা মেয়েটি তার আদরের ভাইটিকে হারানোর দুঃখ এবং নিজের ভাইয়ের খুনের দোষটা কাঁধে নিয়ে নীরবে সহ্য করতে থাকে। জিয়াং সেখানে আসে এবং ডাবিং এর সাথে দেখা করার অনেক চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে দেখা করতে দেয় না। জিয়াং চিৎকার করতে থাকে, কিন্তু ডাবিং মাথা নিচু করে থাকে। পুরো দিনের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে চারপাশে। একজন শিশু আরেকজন শিশুকে হত্যা করেছে। 2013 সালের এই ঘটনাটি তৎকালীন সময়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছিল। জিয়াং একজন পুলিশ অফিসারের সাথে কথা বলার চেষ্টা করে। পুলিশ অফিসার জানায় ডাবিংকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ এটাই কোরিয়ার আইন। যেহেতু তার বয়স কম তাই তাকে মাঝে মাঝে কোর্টে হাজিরা দিতে হবে। ডাবিং তার বাসায় জানালায় বসে আছে। এক বুক ভরা কষ্ট আর খুনের অপবাদ নিয়ে সে তার ভাইয়ের খালি বিছানার দিকে তাকিয়ে থাকে। তার বুক হু হু করে ওঠে, যেন তার ভাই বলছে, আপু কষ্ট পেও না, আমি স্বর্গে আছি মায়ের কাছে। তুমি তো বলেছিলে স্বর্গে গেলে মাকে খুঁজে পাবো। ডাবিং এর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। ভাইয়ের খেলনাটিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদে। পরের দিন সকালবেলা দেখা যায় সৎ মা ছোট বাচ্চাটির সব স্মৃতি বাইরে ফেলে দিতে। এর মধ্যে সেই খেলনাটিও ছিল। ওখানে থাকা একটি বাসে খেলনাটি দেখে জিয়াং চিনতে পারে। এদিকে জিয়াং তার বসকে জানায় যে সে যে কোনো মূল্যে ডাবিংকে সাহায্য করতে চায়। তার বস তাকে বলে, শোনো জিয়াং, কিছু বাচ্চা জন্মগতভাবে হতভাগা, তুমি নিজের কাজে মন দাও। কিছুক্ষণ চুপ থেকে জিয়াং বলে, বস আমি আমার চাকরিটা ছেড়ে দিই, ওই হতভাগা বাচ্চাটির আমাকে ভীষণ প্রয়োজন। জিয়াং সরাসরি ডাবিং এর কাছে চলে যায়। সে একদম চুপচাপ করে থাকে, তার চোখে শুধু পানিতে টলটল করছিল। আমি কিছু না বলে সেখান থেকে চলে যাই। সে ভেতর থেকে অনেক ভেঙে পড়েছিল। রাস্তার পাশে বসে চিৎকার করে কাঁদছিল। পরে সিনিয়র একজন লয়ার আপুর কাছে যায় এবং তার পা ধরে কাঁদতে থাকে, আপু আমাকে সাহায্য করুন, এই খুনের দায়ভার আমারও। পরের দিন থেকে জিয়াং ডাবিংকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য গণস্বাক্ষর সংগ্রহ করতে থাকে। সে অনেক এভিডেন্স খুঁজতে থাকে।
থাকে। ফাইনালি অনেকগুলো প্রমাণ নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে যায় এবং অনুরোধ করে মামলাটি পুনরায় খুলতে। পুনরায় তদন্ত শুরু হয়। ডাক্তার জানান এই খুন কোনোভাবেই 10 বছরের একটি বাচ্চা মেয়ের পক্ষে করা সম্ভব নয়। ডাবিং এর মাকে একটি লিগ্যালি নোটিশ পাঠানো হয়। এটা দেখে সৎ মা ডাবিং এর উপর আরো নির্যাতন শুরু করে। তিনি ডাবিং কিনে লিখিয়ে নেন যে কোনটি ডাবিং করেছে এবং আমার মায়ের কোনো দোষ নেই। ডাবিং এর জন্য প্রতিদিন উপহার পাঠাতে থাকে জিয়া। একদিন ডাবিং সেই উপহারগুলো খুলে এবং তার মধ্যে একটি টেপ রেকর্ডার পাওয়া যায়। সে হেডফোন লাগিয়ে টেপটি শুনে সেখানে জিয়া বলেছে, ডাবিং, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমি বুঝতে পেরেছি তোমার কষ্টটা। আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত তোমাকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য লড়াই করব। তুমি কখনো একা মনে করো না নিজেকে। তোমার সাথে আমরা অনেকেই আছি। আর তুমি মনে রেখো যে ব্রিজে আমরা খেলতাম, আমি সেই ব্রিজে তোমার জন্য এখনো অপেক্ষা করছি। ডাবিং তাড়াহুড়ো করে বের হতে চায়। তখন তার সৎ মা সেখানে এসে টেপ রেকর্ডারটা দেখে ফেলে। যা হবার তাই হয়। সৎ মা ডাবিং কে প্রচন্ড মারতে থাকে। পাশে থেকে একটি বাচ্চা জিয়াংকে ফোন করে জানায় ডাবিং কে মারছে। জিয়াং পাগলের মতো সেখানে ছুটে যায়। হাতে থাকা হাতুড়ি দিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে। সেখানে ডাবিং কে নির্যাতিত অবস্থায় দেখে জিয়াং চিৎকার করে ওঠে এবং সৎ মাকে বলে, আপনি কি মানুষ? আপনি একটি পশুর চেয়েও খারাপ। জিয়াং ডাবিং কে কাঁধে তুলে নেয় এবং ওই বাসা থেকে বেরিয়ে আসে। সাথে থাকা বাচ্চাটিও কাঁদতে থাকে। জিয়াং ডাবিং কে তার বাসায় নিয়ে আসে, কিন্তু কিছুক্ষণ পর ডাবিং এর বাবা এসে চিৎকার শুরু করে এবং জিয়াং এর সঙ্গে খারাপ ব্যবহার করে। পরের দিন পুলিশ ডাবিং এর সৎ মা এবং বাবাকে গ্রেপ্তার করে। কোর্টে হাজির করার পর বিচারক সৎ মাকে জিজ্ঞাসা করেন, আপনার কি কিছু বলার আছে? সৎ মা বলেন, মা হিসেবে আমি ব্যর্থ, সন্তানদের সঠিকভাবে ভালোবাসতে পারিনি। সৎ মা একদম পাকা অভিনয় শুরু করে। তার এই অভিনয় দেখে আমারও মেজাজ একদম খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল পা থেকে জুতা খুলে তার দিকে ছুড়ে মারি, কারণ এটি ছিল সম্পূর্ণ মিথ্যা। এদিকে ডাবিং মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিল যে সে সাক্ষী দিতে রাজি হচ্ছিল না। তার খুবই ভয় লাগছিল। পরের দিন জিয়াং জানতে পারে যে তার বাড়িতে যে খেলনাটি ছিল সেটি আসলে একটি রেকর্ডিং ডিভাইস। এটা শুনে জিয়াং সেই খেলনাটি খুঁজতে পাগলের মতো ছুটে যায়। সকাল থেকে রাত পর্যন্ত খুঁজে সেটি পায় না। পরের দিন তাদের প্রতিবেশী একজন মহিলা একটি বাচ্চার সাথে আসে। সেই বাচ্চাটির হাতে ছিল সেই খেলনাটি। এরপর আবার কোর্ট শুরু হয়। ডাবিং সাক্ষ্য দিতে আসে। বিপক্ষ উকিলরা নানা রকম প্রশ্ন করে তাকে হয়রানি করতে থাকে। ডাবিং ভয়ে কাঁদতে থাকে। সেই দিনের মতো কোর্টের কার্যক্রম শেষ হয়ে যায়। পরের দিন আবার ডাবিংকে কোর্টে আনা হয়। সে চুপচাপ বসেছিল। জিয়াং বিচারকের কাছে অনুরোধ করে সবার সামনে ডাবিং এর সাথে কথা বলতে। বিচারক অনুমতি দেন। জিয়াং সেই পুতুলটি ডাবিং এর হাতে দেয়। ডাবিং তার ছোট ভাইয়ের খেলনাটি দেখে খুবই খুশি হয় এবং সেটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জিয়াং তার সাথে সাথে কথা বলার চেষ্টা করে। তখন ডাবিং বলে, তোমরা বড়রা খুবই খারাপ। আমি তোমাদের কাছে কতবার সাহায্য চেয়েছি, কিন্তু তোমরা কেউ আমার কথা শোনোনি, কেউ আমাকে সাহায্য করতে চাওনি। হ্যাঁ, আমি আমার ভাইকে থাপ্পড় মেরেছি। সৎ মা আমাকে বলেছিল তাই, কিন্তু আমি আমার নিজের চোখে আমার ভাইকে খুন হতে দেখেছি। ডাবিং উঠে দাঁড়ায় এবং উদ্দেশ্য করে বলতে থাকে, আমাদের দেশের আইন আমাকে আমার ভাইয়ের হত্যাকারীর সঙ্গে থাকতে বাধ্য করেছে। জীবন বাঁচানোর জন্য আমাকে খুনের দায় নিজের কাঁধে নিতে হয়েছে। বিচারক এবার ডাবিং এর কাছে সরাসরি জিজ্ঞেস করে, তুমি তোমার নিজের মুখে বলো, কে তোমার ভাইকে মেরেছে? ডাবিং একদম চুপ করে থাকে। তখন জিয়া তাকে কাঁধে হাত রেখে বলে, তোমার ভয় লাগলে কিছু বলতে হবে না। ডাবিং খুব আস্তে করে বলে, আমি বলবো, মা মেরেছে আমার ভাইকে। ওই মহিলা আমার ভাইকে মেরেছে। কোর্টে বসে থাকা সবাই এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন বিপক্ষের উকিল বলেন, ডাবিং এর কথা গ্রহণযোগ্য নয়, এর কোনো প্রমাণ নেই। তখন ডাবিং এর পক্ষের উকিল একটি প্রমাণ নিয়ে আসে। পুতুলের মধ্যে থাকা গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ক্লিপ কোর্টে চালানোর অনুমতি দেওয়া হয়। ভিডিও ক্লিপে দেখা যায় জুনহাল নামের বাচ্চাটি যেদিন মারা যায় সেদিনের নির্মম নির্যাতনের দৃশ্য। সেই জানোয়ার মহিলার শিশুটিকে নির্যাতন ও হত্যার ভিডিও দেখে কোর্টের উপস্থিত সবাই আগে ওঠে। ভিডিওটিতে বাচ্চাটির শেষ কথা ছিল, আপু, আমার অনেক খারাপ লাগছে। আমি মায়ের ছবিটা রাখতে পারবো না। আমার মা দেখতে কেমন ছিলেন তা হয়তো আর জানা হবে না। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। কোর্টে থাকা সবাই কেঁদে ফেলে। আদালতে সব প্রমাণ হলে আদালত ওই মহিলাকে 20 বছরের কারাদণ্ড এবং তার স্বামীকে 5 বছরের কারাদণ্ড দেন। স্বামী মুক্তি পেয়েছে, কিন্তু মহিলাটি এখনো জেলে রয়েছে। ডাবিং এর বয়স এখন 19 বছর। সে তার ভাইয়ের নির্মম স্মৃতি নিয়ে বেঁচে আছে। এই মুভির সম্পর্কে আর কিছুই বলার নেই। শুধু বলবো, আপনার বাসার ছোট মানুষগুলোকে আরো বেশি ভালোবাসুন, আরো বেশি সময় দিন, তাদের কথা মন দিয়ে শুনুন এবং সময় দিন বলেই বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।